হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও তোমরা লাগে নিয়ে আইছি সবার। আর ভিডিওটা হয়েছে গিয়া ক্লাস 7 গণিতের 1 নম্বর পার্টের অনুশীলনী 1.3, যেখানে মোট আছে 7টা প্রশ্ন। 1 নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পাইতেছো, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে? তো প্রত্যেকটা প্রশ্ন আমরা সমাধান করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা জানো সবাই, যখনই আমরা অঙ্ক করি প্রত্যেকটা অনুশীলনী সমাধান একটা ভিডিওর মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে? যতটুকু তাড়াতাড়ি সম্ভব সমাধান করিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ভিডিও ফাটতে আমি লম্বা বানাই না, তবুও আমরা যেগুলা প্রয়োজন, আমরা যেগুলো জানা দরকার, পরীক্ষার মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন দিলে আমরা যেন পরীক্ষা ভালো করে এটার সমাধান করিয়া দিয়াইতে পারি, আমার কাছে যেন কনসেপ্ট থাকে। এই কারণে আমি প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা অনুশীলনের সমাধান করার আগে আমি কিছু তোমরা নিয়ম দেই। এবং নিয়মটা কি তা? নিয়মটা হলো আমরা হাতিয়ার, যে হাতিয়ারগুলো আমরা অনুশীলনের সমাধান করার আগে আমরা হাতিয়ারটা মজবুত করতে লাগে, তারপরে এই হাতিয়ারগুলো ব্যবহার করে আমরা কি তা করি, অঙ্ক সমাধান করি, যেরকম প্রত্যেকদিন আমরা করি আইতেছি। তো আজকেও এই অনুশীলনের মাঝে যে 7টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন একদম সহজ। কিন্তু কথা হচ্ছে গিয়ে, এই প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে হলে আমরা কি কি নিয়ম জানা লাগবো। নিয়ম এখানে কিচ্ছু না, একবারে সিম্পল। ঠিক আছে? আমি তোমরা দেখাই, দেখো। তোমরা যেমন প্রথম দিন দেখাইছিলাম, আমি 46 মিনিটের একটা ভিডিও করেছিলাম, তোমরা ইন্ট্রোডাকশনটা দেখতে। কারণ এই অনুশীলনীর বা এইখানে 3টা অনুশীলনী, এই পাঠের প্রত্যেকটা অনুশীলনের অঙ্ক তোমরা সমাধান করতে হলে তোমরা এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করছিলাম, আমরা বুঝছিলাম যে অখণ্ড সংখ্যার কি কি বিধি হইতে পারে। যেমন আবদ্ধ বিধি পাইছিলাম, যোগ সাপেক্ষে আবদ্ধ বিধি, বিয়োগ সাপেক্ষে আবদ্ধ বিধি, যেমন স্ক্রিনে আছে। তোমরা এগুলো আমি অলরেডি করাইছি, কিন্তু আজকে অনুশীলনী 1.3 করার লাগে আমরা নতুন কিছু আবদ্ধ বিধির মধ্যে, সহযোগ বিধির মধ্যে অখণ্ড সংখ্যা কিভাবে ভাগ করা এটা শিখবো। ঠিক আছে? তো আমি 46 মিনিটের ইন্ট্রোডাকশন ভিডিওর মাধ্যমে আমি এটা শিখছিলাম যে সহযোগ বিধি কারক হয়, আবদ্ধ বিধি কারক হয়, বিনিময় বিধি কারক হয়, বিতরণ বিধি কারক হয়। কারণ এগুলো যদি না জানি, অখণ্ড সংখ্যার ফাটের মাঝে অনেক সমস্যা হইব। পরীক্ষায় প্রশ্ন আইলেও একটু ঘুরাই দিলে তোমরা কইবা আমরা বুঝছি না। তো যার কারণে অনুশীলনী সমাধান করার আগে আমরা লাগে এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লাগে এটা খুব জানা অত্যন্ত জরুরি, যাতে যদি প্রশ্ন ঘুরাইয়ে দেয় বা স্কুলে তোমরা টিউশনে যে কোনো সময় যে কোনো টিচারে, শিক্ষক শিক্ষয়িত্রী যদি প্রশ্ন করে, তাহলে তোমরা যেন এইরকম পরিস্থিতি না হয় যে আমরা ভিডিও দেখার পরেও আমরা প্রশ্নের সমাধান করতে পারি না। ঠিক আছে? তো আমার উদ্দেশ্য এটাই যে সমাধান করলে ভালো করে করো, আর না করলে ভিডিও দেখিও না। ঠিক আছে? হ্যাঁ। তো যারা আসলে উৎসাহী নতুন কিছু শেখার, অবশ্যই তোমরা দেখবা। ঠিক আছে? তো যাই হোক, এখানে আর বেশি লেকচার দেওয়া লাভ নেই। আমরা অনুশীলনী করার আগে 1.3 করার আগে আমরা বিধিগুলো শিখছিলাম। কিতা বিধি আছিল, যে সহযোগ বিধি, বিতরণ বিধি, সবগুলো শিখছি। তো আজকে এই অনুশীলনী 1.3 করার লাগে আমরা 1.3 অনুশীলনী সমাধান করবার আগে আমরা জানতে লাগবো অখণ্ড সংখ্যার কিভাবে ভাগ করা হয়, আবদ্ধ বিধির মাধ্যমে মানিয়ে চলে কিনা, তারপরে বিনিময় বিধির মাধ্যমে মানিয়ে চলে কিনা, বিতরণ বিধির মাধ্যমে মানিয়ে চলে কিনা, তারপরে মানে এই তোমার কিতা আছিল আর এটা, এই গুণাত্মক অভেদ, যোগাত্মক অভেদ, তোমরা তো পড়ছো এগুলা, ঠিক না? তো এখানে দেখো, এখানে যেহেতু যুগ আছে, তোমরা যুগটারে কাটি দাও। মনে করো এখানে যুগ ছিল না, এখানে আছে ভাগ। তো ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি অখণ্ড সংখ্যার মানিয়া চলে কিনা, কারণ যুগ সাপেক্ষে তো মানিয়া চলে। আমরা পাইছিলাম না যে যখন এ প্লাস বি, মানে দুইটা অখণ্ড সংখ্যা এ আর বি যখন যোগ করবা আরেকটা কিতা পাইবা, অখণ্ড সংখ্যা পাইবা। ঠিক এরকম বিয়োগ সাপেক্ষে আমরা পাইছিলাম যে যখন এর থেকে বি বিয়োগ করবা তোমরা, বিয়োগ সাপেক্ষে কিতা পাইবা, আরেকটা অখণ্ড সংখ্যা পাইবা। ঠিক আছে? এখানে আরেকটা সংখ্যা পাইবা যেটা ধনাত্মক বা ঋণাত্মক হইতে পারে, এবং এটা অখণ্ড সংখ্যা হয়। তো আবদ্ধ বিধির মধ্যে যুগের সাপেক্ষে এবং বিয়োগের সাপেক্ষে, পূরণের সাপেক্ষে আবদ্ধ বিধি মানিয়া চলে আমরা পাইছিলাম। ঠিক একইভাবে এখানে আমরা ভাগ সাপেক্ষে আবদ্ধ বিধি মানিয়া চলে কিনা এটা জানবো। হ্যাঁ। তো দেখো, ভাগ সাপেক্ষে কথার অর্থ এটাই, মনে করো একটা সংখ্যা আছে এ, মনোযোগ দিয়ে দেখো, কারণ আমরা কিন্তু অনুশীলনী সমাধান করতে এটা লাগবে কাজে। ঠিক আছে? এখানে আছে এ, এরপরে এখানে আছে অখণ্ড সংখ্যা এ, আরেকটা আছে মনে করো বি। হ্যাঁ। যেমন আমি অখণ্ড সংখ্যা কিতা করছি, এ একটা অখণ্ড সংখ্যা, বি এবং আরেকটা অখণ্ড সংখ্যা, আমি যখন দুইটা অখণ্ড সংখ্যার ভাগ করবো, ঠিক আছে, তো দেখবো আমরা উত্তরটা কি আয়, অখণ্ড সংখ্যা আয় কিনা। যদি আয় তাহলে আমি কইমো ভাগ সাপেক্ষে অখণ্ড সংখ্যার বিধি মানিয়া চলে। তো দেখা যাক, মনে করো এ একটা সংখ্যা আছে মনে করো 14। হ্যাঁ, আমি নিলাম গিয়ে বি একটা সংখ্যা আছে মনে করো 7। আমি 14 যদি 7 দিয়ে ভাগ দিই, তাহলে আমি কিতা করতে পারি, 14 7 দিয়ে ভাগ দিলে আমরা জানি 7 দুগুণে 14। তো এই সংখ্যাটা তো কেটে আইছে অখণ্ড সংখ্যা। কিন্তু এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো, আমি যদি 7-এর জায়গায় 7 রাখি, অর্থাৎ 7-এর জায়গায় 7 রাখি, অর্থাৎ এর মান যদি আমি এই 7-এর জায়গায় 14 ধরি, যেমন মনে করো এটা এ। ঠিক আছে? এ কত ধরছিলাম,
14। তো এর মান যদি 14 জায়গায় আমি যে 7 ধরি এবং ভাগ দেই বিরে যদি আমি কিতা ধরি যে 7-এর বদলে আমি যদি কিতা ধরি 14 ধরি, এতে কিতা আইবা আনসার দেখো স্যার। 14 ধরলে এটা অনেকে কইতে পারে যে এটা যে কঠিন কেমনে করবো। তো একবারে সহজ পদ্ধতি কিতা, তোমরা জানো যে এ ভাগ বি রে আমরা এ ডিভাইডেড বাই বি, মানে এ ভাগ বি রে আমরা লিখতে পারি, এ ভাগ বি রে কিতা লিখতে পারি, বি ভাগের এ, মানে এ বাই বি। তো অর্থাৎ আমি কইতে পারি যে ভগ্নাংশ রূপে আমি একটা ভাগ অঙ্করে আমি ভগ্নাংশ রূপে সাজাইতে পারি, ঠিক না? একটা ভগ্নাংশ রূপে সাজানো যায় একটা কিতা অঙ্করে, ভাগ অঙ্করে। তো একটা ভাগ অঙ্করে যদি ভগ্নাংশ রূপে সাজানো যায়, তার মানে আমি এখানের 14 ভাগ 7 রে আমি লিখতে পারি 7 ভাগের 14। তো 7 ভাগের 14 রে আমি 7 দিয়ে 14 রে ভাগ দিলে কত হবে, 2, ঠিক না? তো আনসার এখানে কত পাইছি, 2 পাইছি। বুঝতে পারছো? ঠিক একই রকম ভাবে আমি যদি এর মানটা 14 জায়গায় আমি 7 লই আর বির মানটা যদি 7-এর জায়গায় 14 লই, উল্টাই দিই, তাহলে কি হবে দেখো স্যার, এর মানটা আছে কত 7, বির মানটা কত আছে 14। তো ভগ্নাংশের মধ্যে কেমনে কাটাকুটি করে আমরা 6 তো পড়ছি, ঠিক না? তো 6 যদি আমরা বুঝিয়ে না থাকি, আমরা বুঝছিলাম অবশ্য যে কিভাবে ভগ্নাংশের মধ্যে কাটাকুটি করা যায়, এটার বিভাজ্যতার নিয়ম জানা লাগে, ঠিক না? তো বিভাজ্যতার নিয়ম যারা জানো না কমেন্টে জানাইবে, আমি অবশ্যই তোমরা বিভাজ্যতার নিয়মের একটা ভিডিও সুন্দর করে দিয়ে দিব। তো অঙ্ক কাটাকুটি করার ক্ষেত্রে বিভাজ্যতার নিয়ম আমরা প্রয়োজন হয়। তো এখানে আমরা খাটলে দেখো 7 দিয়ে 7 রে ভাগ দিলে ভাগফল কত আইব, 7 দিয়ে 7 রে ভাগ দিলে ভাগফল আইব 1, আর 14 রে যদি 7 দিয়ে ভাগ দেই ভাগফল কত আইব 2। অর্থাৎ এটার আনসার কত হইছে 1/2 বা 2 ভাগের 1 হইতে পারি না? তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, যখন আমি একটা অখণ্ড সংখ্যা 7 রে যখন আমি 14 দিয়ে ভাগ দিছি, আনসার কত হইছে, আনসার হইছে 2 ভাগের 1। কত হইছে, 2 ভাগের 1। ঠিক একই রকম যখন 14 রে আমি 7 দিয়ে ভাগ দিছি, আনসার কত হইছে, আনসার হইছে 2। তো আমি দেখতে পারতেছি যখন একটা অখণ্ড সংখ্যার আরেকটা অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তো এক সময় আইছে অখণ্ড সংখ্যা, অর্থাৎ আমি কইতে পারতাম যে মানিয়া চলে, কিন্তু একই জিনিসটারে আমি একটা অখণ্ড সংখ্যার আরেকটা অখণ্ড সংখ্যা দিয়ে তো ভাগ দিছি, কিন্তু দেখা গেছে কি তা ভগ্নাংশ রূপে হয়। তো ভগ্নাংশ তো অখণ্ড সংখ্যা হইতে পারে না, ঠিক না? তো আমি কইতে পারি যে অখণ্ড সংখ্যা ভাগের ক্ষেত্রে কিন্তু বিধি মানিয়া চলে না, আবদ্ধ বিধি মানিয়া চলে না। বুঝতে পারছো? তো অখণ্ড সংখ্যা আবদ্ধ বিধি মানিয়া চলে না, কিতার কারণে, ভাগের ক্ষেত্রে, ঠিক আছে? যোগ সাপেক্ষে মানে বিয়োগ সাপেক্ষেও মানে, কারণ অখণ্ড সংখ্যা দুইটা যোগ করলে অখণ্ড সংখ্যাই পাই, আর অখণ্ড সংখ্যা দুইটা বিয়োগ করলে অখণ্ড সংখ্যাই পাই। কিন্তু অখণ্ড সংখ্যা দুইটা ভাগ করলে কিতা হয়, অখণ্ড সংখ্যা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ একবার পাইছি দেখো 2, আর একবার পাইছি কত, ভগ্নাংশ, মানে 2 ভাগের 1। তো ভগ্নাংশ তো অখণ্ড সংখ্যা হয় না, কারণ আমরা সংখ্যা রেখার মধ্যে পাইছিলাম কিতা পাইছিলাম, যে সংখ্যা রেখার মধ্যে 0, 1, 2 ডট 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 ডট, আর বাম দিকে থাকবো -1, -2 ডট ডট ডট, এই সব সংখ্যাগুলো কিতা হয়, অখণ্ড সংখ্যা, ঠিক না? তো বুঝতে পারছি? তো ভাগ সাপেক্ষে অখণ্ড সংখ্যা আবদ্ধ বিধি মানিয়া চলে না। তো এখন দেখিলে আমরা যদি ভাগ সাপেক্ষে মানিয়া না চলে, তো বিনিময় বিধি আবদ্ধ বিধি মানিয়া যদি না চলে, তাহলে এখানে আমি যুগের জায়গায় যদি আমি ভাগ দিই, যে ভাগ সাপেক্ষে ক্রম বিনিময় বিধি মানিয়া চলে কিনা দেখিলাই, একদম সোজা না? দেখো আমি যদি লিখি এ ভাগ, ঠিক আছে, বি, ঠিক আছে, এ ভাগ বি, মনে করো এর জায়গায় আমি নিলাম 49, ঠিক আছে, আর বির জায়গায় মনে করো আমি নিলাম 7। তো আমি 49 ও 7 দিয়ে ভাগ দিলে আমি জানি কিতা হচ্ছে ভগ্নাংশের আমি কিতা লিখতে পারি, সরি ভাগ অঙ্করে আমরা ভগ্নাংশ রূপে দেখাইতে পারি। তো প্রথম সংখ্যাটারে লব আমি ধর্ম, নিচের 2 নম্বর সংখ্যাটারে আমরা হর ধর্ম, তো 7। তো 7 দিয়ে 49 রে ভাগ দিলে আমরা জানি 7 7 কত হয় 49। তো এটার আনসার কত আইব 7, ঠিক না? যদি 7 হয়, তো এটা তো হইল গিয়া আমার ভাগ সাপেক্ষে কিতা করতাম, ক্রম বিনিময় বিধি করতাম। তো ক্রম বিনিময় বিধি করলে আমরা কিতা করতে পারি, এর জায়গায় বিরে নিতে পারি, বির জায়গায় এ রে। অর্থাৎ আমি এইভাবে তো করতে পারতাম যে 7 রে আমরা যদি ভাগ দিই কত দিয়ে 49, আমি কিতা করছি আগে দেখো, এখানে এ ভাগ বি করছি, এখানে কিতা করতেছে বি ভাগ এ, বি ভাগ এ। তো বি ভাগ এ করলে এটা আমি ভগ্নাংশ রূপে সাজালে উপরে আইব 7, নিচে আইব 49। তো 7 দিয়ে 7 রে ভাগ দিলে ভাগফল 1, আর 49 রে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হয় 7। তো আনসার কত হয়েছে 7 ভাগের 1 বা 1/7, এই যে না? আবার এখানে লক্ষ্য করে দেখো তো ক্রমবিনিময় বিধি মানিয়া চলছে কিনা। আমি একবার যে ভাগ অঙ্ক দুইটা অখণ্ড সংখ্যার ভাগ করছি, আনসার অখণ্ড সংখ্যা আইছে মানছি, কিন্তু ক্রমবিনিময় করিয়া দেখা গেছে আনসারটা অখণ্ড সংখ্যা আয় না, যার কারণে আমি কইতে পারি কিতা, এটা আবদ্ধ বিধি, ক্রমবিনিময় বিধি ভাগ অঙ্কের সাপেক্ষে অখণ্ড সংখ্যার ভাগ সাপেক্ষে কিতা করে না, বিধি মানিয়া চলে না, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমি যদি সহযোগের বিষয়ে করি, যেমন যোগ সাপেক্ষে আছে না, যোগ সাপেক্ষে না, মনে করো এখানে ভাগ সাপেক্ষে আছে। তো ভাগ সাপেক্ষে অখণ্ড সংখ্যায়
সহযোগ বিধি মানে কিনা, ঠিক আছে? যেমন মনে করো এ ভাগ বি ভাগ সি, তো এ ভাগ বি ভাগ সি এটা আনসার। মনে করো আমি এ ভাগ বি ভাগ সি রে আমি প্রথমে এ আর বি ভাগ করে দেবো, ঠিক একই রকম ভাবে দেখতাম উভয় দিকে সমান হয় কিনা। আবার এ ভাগ বি ভাগ সি আমি আবার এখন করলাম যে না, এখন বি ভাগ সি করবো আগে, ঠিক আছে? তো আমি সংখ্যা নিয়ে গিয়া মনে করো এর জায়গায় আছে 14 ভাগ বির জায়গায় আছে মনে করো 7, তো বন্ধনী আছে উপরে নিচেও বন্ধনী দিলাম। সির জায়গায় মনে করো আছে 3। এখানে কথা আছে মনে করো এর জায়গায় তো সেম সেম সংখ্যা বসাইমো, কারণ আমরা দেখতাম দুই দিকে আনসার একই মান বসায় আনসার উত্তর সেম আয় কিনা। হ্যাঁ, তো আমি বির জায়গায় লিখতে পারি কত আছে 7 ভাগ সির জায়গায় কত আছে 3। তো দেখো সাইন বন্ধনী দিলাইছি আমরা ইচ্ছা মতো, মানে সহযোগ করে দিছি। তো সহযোগ করলে 14 রে 7 দিয়ে ভাগ দিলে, কারণ আগে তো বন্ধনী সমাধান করা, আমরা তো অলরেডি এটা শিখছি। 14 রে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আইব 2 ভাগ কত আইব 3, ঠিক আছে? আর এদিকে কি আইব, এটারে ভাগ দিলে আইব 14 ভাগ, কারণ এখানে দেখো এখানে বন্ধনী আছে, তো বন্ধনী আগে সমাধান করলে 7 রে কত দিয়ে ভাগ দিব 3 দিয়া, তো 7 রে যদি 3 দিয়ে ভাগ দিই আমরা কত পাইমু 3 দুগুণে 6 1 3.33 আইব 3.33। তো দেখা গেছে এখানে আমি ভগ্নাংশ সাজালে এখানে আইব 2/3 বা 3/2। আর ডান দিকে যদি ভগ্নাংশ সাজাই কত আইব, উপরে আইব 14 আর নিচে আইব 3.33, সরি 3.33 না 2.33, কারণ 3 দুগুণা কত আইব 6, তো 2.33 আইব, কারণ এক এক বাড়িয়ে দিব শূন্য দিব। তো এখানে দেখো তো দুই দিকে আনসার একই মান বসাই, দেখো উপরে আমি এরও মান একটা বসাইছি, বিরও সিরও, যে এখানে যে বাম দিকে যেটা বসাইছি ডান দিকে এ বি সি একই মান বসাইছি, কিন্তু দেখা গেছে কিটা যে আমার সমাধান করার পরে লাস্টে সমান চিহ্নর ডান দিকে বাম দিকে উত্তর একই আয় না। তো একই আইলে তো আমরা কিতা মানিয়া চলে, তো একই আইছে না আমরা কিতা কমো যে সহযোগ বিধির ক্ষেত্রে বাঘ মানিয়া চলে না, ঠিক আছে? বুঝতে পারছি? তো যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাইবে, ঠিক আছে? তো চলো এখন আমরা অনুশীলনীতে যাই গিয়া। তো অনুশীলনী 1 নম্বর আমরা আইছি এখানে, যে প্রথম প্রশ্ন হয়েছে দেখো ভাগফল নির্ণয় করো। তো তোমরা প্রশ্ন বইয়ের মেঝে হয়তো আছে 14 দেওয়া, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা কিন্তু 15 দেওয়া, ঠিক আছে? 15 দেওয়া। তো 15 কিতা দিয়ে ভাগ দিতে হয় -5 দিয়ে, অর্থাৎ একটা অখণ্ড সংখ্যার আরেকটা অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তো এটা ভাগফল কত আইব? হ্যাঁ, তো একবারে সোজা তোমরা দেখো 1 নম্বরটা আছে কত 15 ভাগ কত আছে -5। তো সবসময় ভাগ অঙ্ক থাকলে ভাগকে আমরা কিতা করতে পারি ভগ্নাংশে সাজিয়ে দিতে পারি। তো ভগ্নাংশে সাজিয়ে দিবা, ভগ্নাংশে কেড়ে সাজাইবা, কারণ অঙ্ক করার সুবিধা আছে এখানে। কারণ দেখো যদি 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 এ রে যদি আমি -b দিয়ে ভাগ দেই, মনে রাখবা যদি এ রে আমরা -b দিয়ে ভাগ দেই, তা আনসার উত্তরটা সবসময় ভাগ মাইনাসে আইব, ঠিক আছে? উত্তরটা কিতা আইব মাইনাসে আইব। ঠিক একই রকম আমি যদি -a রে আমি যদি বি দিয়ে ভাগ দিয়ে উত্তরটা সবসময় মাইনাস আইব, মনে রাখবা। কিন্তু কেটা কইছি আমি যে যখন একটা ধনাত্মক অখণ্ড সংখ্যারে আর একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ দিবা, ভাগফলটা সবসময় কেটা আইব ঋণাত্মক আইব, বুঝতে পারছো? ঠিক একই রকম একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যারে যখন আরেকটা ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ দিবা, তখন ওইটার ভাগফলটা কেটা আইব ঋণাত্মক আইব, ঠিক আছে? তো এটা মনে রাখলে তো একবারে সহজ, তোমরা তো পারবা। কারণ এখানে দেখো আমি যদি 15 রে যদি এ ধরি আর -5 রে যদি বি ধরি, তো এ ভাগ বি, কিন্তু বিটা কিতা আছে মাইনাস আছে, তো মাইনাস থাকলে এটা আনসার কিতা আইব মাইনাস আইব। তো এখানে মাইনাস তো বসাই দিবা। আর 15 রে 3 দিয়ে 5 দিয়ে ভাগ দিলে আমরা জানি 5 একে 5, 5 দ্বিগুণে 10 আর 3 5 15, তো এটা আনসার কত আইব -3, বুঝতে পারছো? তো 1 নম্বর পারছি। তো এখন কত হলো যদি এইভাবে না পারি আর কিভাবে করবো, আরেকটা রাস্তা আছে। আরেকটা রাস্তা হলো গিয়া আমি তোমরা কইছিলাম যে এ ভাগ বি সমান লেখা যায় এ বাই বি, মানে এ ভাগ বি মানে বুঝে যায় এ সংখ্যাটারে লবের উপরে লিখবা, ভগ্নাংশের লবে রাখবা, আর বি রে নিচে রাখবা হরে, ঠিক আছে? তো এখানে দেখো আমি এই অঙ্কটারে আবার করি 1 নম্বরটারে, যদি 15 ভাগ কত আছে -5, ঠিক আছে? তো 15 ভাগ -5 কথার অর্থ হইল উপরে 15 আর নিচে কেটে আইব -5। তো 5 দিয়া 15 এর কাটবা 3 বার, আর নিচে মাইনাস আছে, এটা মাইনাসের জায়গায় মাইনাস থাকবো 3 -3, বুঝতে পারছো? এইভাবে করতে পারো তোমরা। তো 2 নম্বরটা কিতা আছে, 2 নম্বর প্রশ্নটা আছে -60 ডিভাইডেড বাই 10, মানে -60 -60 রে ভাগ দিতা কত দিয়া 10 দিয়া। যদি ভাগ দাও আমরা কিতা কইছিলাম যে ঋণাত্মক অখণ্ড সংখ্যারে ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ দিলে আনসার ভাগফল মাইনাসে আইব। তো মাইনাসে যদি আয় 10 দিয়ে 6 রে ভাগ দিলাও 60 রে ভাগ দিলাও, আমরা জানি 6 10 কত হয় 60, তো আনসার হয়ে গেছে, একদম সহজ, ঠিক আছে? ঠিক একই রকম 3 নম্বর কিতা কইছে দেখো, 3 নম্বরে কইছে -54 54 ভাগ আবার আছে -6। তো
এটাও তোমরা মনে রাখবে, আমি উপরে লিখিয়ে দিই। দেখো যে যখন একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যারে আরেকটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ দিবাই, অর্থাৎ এ একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা, বিও আর একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা, এই দুইটা অখণ্ড সংখ্যারে ভাগ দিলে আমরা কিতা লিখতে পারি যে মাইনাস এ বাই মাইনাস বি লিখতে পারি। যেমন আমি কিতা করছিলাম, ভগ্নাংশ রূপে লেখা যায়, যে কোনো ভাগ অঙ্করে, তো ভাগ অঙ্করে ভগ্নাংশ রূপে সাজাইলে দেখো উপরে একটা মাইনাস আছে, সেটার আর নিচের মাইনাসে ক্যান্সেল জায়গা, ঠিক আছে, অর্থাৎ কাটাকুটি জায়গা। তো এখানে একই রকম কাজ, অর্থাৎ আমি কইতে পারি যে যখন একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যারে আরেকটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে তোমরা ভাগ দিবাই, তখন ভাগফল সবসময় কিতা আইব, ধনাত্মক আইব, মানে প্লাসে আইব। তো এখানে মাইনাস আছে, দুইটার মধ্যে মাইনাস থাক বা না থাক, যখনই দেখবা দুইটা অখণ্ড সংখ্যার মাঝে দুইটাত মাইনাস, তো আনসার সবসময় প্লাসে আয়, মানে উত্তরটা ধনাত্মক আইব। তো 54 6 দিয়ে ভাগ দিলে মাইনাস মাইনাস তো ক্যান্সেল হয়ে গেছে, 54 6 দিয়ে ভাগ দিলে কত হইব, 6 নং কত, 54, তো আনসার কত হইব 9। বুঝতে পারছি, একেবারে সোজা না? তো তোমরা এক কাজ করবে, ভিডিও পজ করে লিখে লইবা, আমি এগুলো মিটাই দিই। আমরা এখন করবো 4 নম্বর। 4 নম্বরটা আমি আর প্রশ্ন লিখে না, এখানে লেখাই আছে যেহেতু। এটা কিতা কইছে যে শূন্যরে ভাগ দিতে -15 দিয়ে। তোমরা তো জানো যে কোনো সংখ্যারে তুমি যদি মানে শূন্যরে যে কোনো সংখ্যা দিয়ে যদি তোমরা ভাগ দাও, যেমন এখানে কত আছে -15, ঠিক আছে। তো পৃথিবীর মধ্যে এমন একটা সংখ্যা, গণিতের মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটা জিরো, আর জিরো সংখ্যাটার অর্থাৎ শূন্য সংখ্যাটারে তুমি যে কোনো কিছু দিয়ে ভাগ দাও না কেন, ভাগফল সবসময় কি তাই শূন্য হয়, তোমরা জানো। তো 15 পূরণ -0 শূন্য আইব। তো এটার আনসার কত আইব, এটার আনসার শূন্য আইব, ঠিক আছে। তো এখানে মাইনাস থাক বা প্লাস থাক, যখনই শূন্যরে আমরা ভাগ দিব আনসার শূন্য আইব, ঠিক আছে। তারপরে আছে 5 নম্বরটা এখানে লেখা আছে, 5 নম্বরটা প্রশ্ন লেখার দরকার নেই। এখানে দেখো এখন প্রশ্ন আইবে যে কোনটা আগে সমাধান করতাম। এখানে দেখো আগে এখানে দ্বিতীয় বন্ধনী আছে, তো দ্বিতীয় বন্ধনীর ভিতরের সংখ্যাগুলো আগে সমাধান করো, ঠিক আছে। যদি সমাধান করে কি আইব, বাম পক্ষের মধ্যে যেটা আছে রাখি দিবা, -61 জায়গায় -61, ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন। এখানে বন্ধনীর ভিতরে সমাধান করলে দেখো এখানে আছে আচ্ছা বন্ধনীটা আবার লিখি লাই, -60 জায়গায় -60, প্লাস আছে, আর এখানে আছে মাইনাস। তো প্লাসে আর মাইনাসের মাঝে কিতা আছে বন্ধনী, আর বন্ধনী মানে পূরণ, তো পূরণ করবা, প্লাসে মাইনাসে কিতা হইব -1, বাস বন্ধনী উঠে গেল। তো এখানে -61 এর জায়গায় ভাগ, এখানে 60 টাকাও ঋণ, 1 টাকাও ঋণ, মোট কত টাকা ঋণ হয় 61 টাকা, তো -61 টাকা, ঠিক আছে। তো দুইটা অখণ্ড সংখ্যা পাইছি, দেখো একটা হলো -61, এটা ঋণাত্মক, এবং আরেকটা আছে বি, এটারও আমরা ঋণাত্মকই আছে। তো দুইটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা একটা আরেকটা ভাগ দিলে এবং দুইটা যদি ঋণাত্মক থাকে আমরা আনসার কি তাই ধনাত্মক। তো 61 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আইব 1, একের আগে মাইনাস আইতো না কেড়ে, কারণ দুইটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে, বুঝতে পারছি। 6 নম্বর কিতা কইছে, 6 নম্বর দেখো এখানেও বন্ধনী, এখানে দেখো দ্বিতীয় বন্ধনী আছে দুইটা, তো দ্বিতীয় বন্ধনী আগে সমাধান করে আর বাইরেরটা পরে। তো দ্বিতীয় বন্ধনী সমাধান করতে হলে আমি দ্বিতীয় বন্ধনী দিলেই প্রথম বন্ধনী ভিতরে আছে এটা উঠাই দিব। এখানে দেখো এই সংখ্যাটার আগে কিতা আছে মাইনাস চিহ্ন, আর এই সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন। তো আমরা জানি মাইজে কিতা চিহ্ন দেওয়া, তো ভাগ চিহ্ন। তো যদি ভাগ চিহ্ন থাকে দুইটা, একটা অখণ্ড সংখ্যার আর একটা অখণ্ড সংখ্যা, এবং দুইটা ঋণাত্মক, তো দুইটা অখণ্ড সংখ্যা যদি ঋণাত্মক থাকে, তো ঋণাত্মক অখণ্ড সংখ্যার যদি ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ দেই, ভাগফল কত হয় ধনাত্মক হয়। তো ধনাত্মক আইলে আমরা ধনাত্মক মানে পজিটিভ, তো 72 6 দিয়ে ভাগ দিলে আমরা লিখতে পারি কত হয় 6 বারে 72, ঠিক না। তো 12 কোটা নামাতে পারলে আমরা 72, 12 পাইমো, ভাগ চিহ্ন, এই বন্ধনী সমাধান করে কত পাইছি 12, আর এখানে ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন, এখানে কত লিখবো -3, ঠিক আছে। এখন দ্বিতীয় বন্ধনী দিলেই বা, যেহেতু প্রথমে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করছো এখানে, ঠিক না। তো এখন দেখো আমরা যদি 12 ভাগ দিলে কেটা দিয়ে -3 দিয়া, তো -3 একটা ঋণাত্মক, তোমরা দাগ দিবা না, আমি যখন দাগ দিচ্ছি আমি তো বুঝানি লেগে লিখতেছি, ঠিক আছে। তো এখানে আছে -3, এখানে আছে 12, যদি 12 -3 দিয়ে, অর্থাৎ একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে যখন একটা ধনাত্মক অখণ্ড সংখ্যারে ভাগ দেও, তখন ভাগফল কি তা ঋণাত্মক। তো 12 আমি কি তা করবো -3 দিয়ে ভাগ দিলে, 12 -3 দিয়ে ভাগ দিলে, অর্থাৎ -3 বাদ দাও 3 ওই ধরো, কারণ আনসারটা কি তা আইব, আনসারটা আইব এটা আইতো না, আনসারটা ঋণাত্মক আইব, ঠিক আছে। এবং এখানে 3 দিয়ে 12 ভাগ দিলে 3 4 কত হয় 12, তো -4 আনসার আইব এটা, বুঝতে পারছি। তো যেরকম আমি লেখছি লিখিয়া দিছি, তোমরা সেম টু সেম সুন্দর করে লিখবা, ঠিক আছে। তো আজকে এতটুকু, এই 1 নম্বরের সমাধান এতটুকুই থাক, মানে কি তা মানে হলো এটাই যে সমাধান তো করে লাইছি, পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তীতে কিতা আছে দেখো, পরবর্তীতে এখানে 1 নম্বরে কিতা হয়েছে, 1 নম্বরে কইছে যে -600 যদি ভাগ দেও কত দিয়া 25 দিয়া। তো এখানে দেখো দুইটা অখণ্ড সংখ্যা, একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক। তো তোমরা তো জানোই একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যারে যখন একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়া তোমরা ভাগ দিবাই,
তো আনসার ভাগফল কত হয় ঋণাত্মকই হয়। তো ঋণাত্মক আইলে এখানে ঋণাত্মক চিহ্ন মানে মাইনাস চিহ্ন দিলেই পায়। তারপরে 25 দিয়ে কারে ভাগ দিবা 25 দিয়ে কারে ভাগ দিবা 600 তো তোমরা হয়তো অত সময় শিখে লাইছো এক নম্বর যে সমাধান করছি এগুলা মিলাইয়া হয়তো শিখে লাইছো যে যখনই যে কোনো একটা সংখ্যা আগে মাইনাস চিহ্ন থাকবো তো আগে দেখমু দুইটার আগে চিহ্ন কিতা যদি একটার আগে প্লাস একটার আগে মাইনাস চিহ্ন আর মাইজে যদি ভাগ থাকে তার মানে আনসার ভাগফলটা কিতা হয় মাইনাস আর ঋণাত্মক হয় ঠিক একই রকম। ঠিক আছে, তো ওইখানে দেখো 600 এটা 25-এর আগে প্লাস 600-এর আগে মাইনাস তো প্লাসে মাইনাসে তো মাইনাস আইবই। তো 25-এর আগে যদি প্লাস থাকে তো 25 দিয়া মাইনাস তো এটা তো হিসাব শেষ। এখন 25 দিয়া 600 ভাগ দিলে কয়টা 25 টাকা লাগবে এটা মুখে মুখে পারবাই দেখো 4টা 25 টাকা 100 টাকা না, তো 8টা 25 টাকা কত হইব 4 ডাবল 8 তো 100 ডাবল 200 অর্থাৎ 4টা 25 টাকা যদি 100 টাকা হয় 8টা 25 টাকা হইব 200 টাকা। আর 8টা আর 8টা 16টা মিলিয়ে কত হইব কত হইব 8টা 8টা 16টায় 8টায় কত হয়েছি 8টায় কইছি 200 টাকা তো 16টায় হইব 400 টাকা 400 না নেই তো আমার লাগে কত 600 টাকা। তো 600 টাকা লাগলে তোমরা হয়তো আর বুঝতেছো না এইভাবে দেখো যে 600 টাকা আছে না 600 টাকারে যদি 25 দিয়ে ভাগ দাও তোমরা এইভাবে করতে পারো যদি ভুলে যাও। দেখো 25 আমরা জানি 25 দুগুণে কত হয় 50 2 দিবাই কত হইব 50 50 থাকবো কত 10 ঠিক না 10 ঠিক আছে। তো যদি 10 থাকে 10-এর লগে এখানে 25 দিয়ে তো 10 ভাগ দিতে না উপরে শূন্য একটা লামাইবা শূন্য 100 হয়েছে আমরা জানি 4 25-এ 100 ঠিক না। তো আমরা লিখতে পারি কত পাইছি ভাগফল কত পাইছি ভাগফল পাইছি 24 ঠিক আছে। এইভাবে করে লিখতে পারো 24 এবং মাইনাস হয়েছে এখানে ঋণাত্মক কেন হয়েছে কারণ একটা সংখ্যার আগে ধনাত্মক আছে আর একটা আগে ঋণাত্মক ঠিক আছে। 2 নম্বর কিতা আছে 2 নম্বর দেখো 2 নম্বর এখানে আমরা সমাধান করতে লাগবো এটা আমি পরে আরেকটা লাইন লিখি প্রশ্ন যেহেতু এখানে লেখা আমি কিন্তু পরের লাইন তোমরা প্রশ্নটা লিখিয়ে পরের লাইন লিখবা। এখানে দেখো আমরা কেটা করবো আগে দ্বিতীয় বন্ধন নিম্ন প্রথম বন্ধনী তো আগে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে এটা সমাধান করি। দেখো সাইডের আগে মাইনাস চিহ্ন 18-এর আগে প্লাস চিহ্ন মাইজে কিতা পূরণ তার মানে এই দুইটা সংখ্যা কিতা হইতো পূরণ হইতো। তো সাইড 18 কত হইব 72 কিন্তু তার আগে এখানে মাইনাস আছে না তো 18-এর আগে প্লাস তো প্লাসে আর মাইনাসে পূরণ হইব প্লাসে মাইনাসে কিতা হইব মাইনাস হ্যাঁ এবং মাইনাস আর 18 কত হইব 72 72 লিখে লাইছি। এখন ভাগ চিহ্ন আছে এখন কইছে এখানে কত হইব ড্যাশ দেওয়া আর সমান দেওয়া আছে 12 অর্থাৎ 72-রে কত দিয়ে ভাগ দিলে ভাগফল কত হয় 12 হয়। এবং 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 তোমরা হয়তো আমি শিখাইছি বারবার হইতেছে দেখো যে একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা আর একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ দিলে কিতা হয় সবসময় কিতা হয় ভাগফলটা কিতা হয় ধনাত্মক হয় মানে প্লাসে হয়। তো এখানে দেখো 12-এর আগে প্লাস চিহ্ন তার মানে এটা ধনাত্মক হয়ে গেছে। তো একটা সংখ্যা তো আছেই ঋণাত্মক তার মানে আরেকটা সংখ্যা যেটাই আইব যাই আগ না কেন এটা কি হইব ঋণাত্মক হইব ঠিক না। তো যদি ঋণাত্মক হয় তার মানে আমি লিখতে পারি না -6 কেন -6 কারণ -6 ঋণাত্মক -72 ঋণাত্মক তার মানে মাইনাস দুইটা ঋণাত্মক সংখ্যা আছে তো আনসার কি আইব ধনাত্মক তো ধনাত্মক তো দেওয়াই আছে। অর্থাৎ আমি দেখছি যে 72-রে কত দিয়ে ভাগ দিলে আনসার 12 হয় তো আমি দেখছি 72-রে যে 6 দিয়ে ভাগ দিই তখন এই আনসার 12 হয় অর্থাৎ এখানে আনসার কত আইব -6 বুঝতে পারছি ঠিক আছে। পরে দেখো এখানে কিতা আছে 3 নম্বরটা আচ্ছা আমি মিটাই দিই তোমরা লিখে লইবা ঠিক আছে লিখে লও আগে। 3 নম্বরটা কিতা আছে দেখো 3 নম্বরটা কইছে এখানে ড্যাশ দেওয়া এখানে ভাগ দেওয়া তো আগে কিতা করবা আগে কিতা করবা এটা সমাধান করবা। তো ড্যাশের জায়গায় ড্যাশ রাখি দেবা ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন 5 থেকে 6 গেলে কত হইব 5 থেকে 6 গেলে -1 হয় কারণ এটা তো আমরা অলরেডি বাজি লাইছি করতে করতে ঠিক না অনুশীলনী 1.1 1.2 যখন সমাধান করছি সব তো হয়ে গেছে। তো এখানে ভাগ চিহ্ন আছে আর -1 আছে আর সমান দিয়ে আছে -20 তোমরা তো জানোই একটা অখণ্ড সংখ্যা যদি ঋণাত্মক থাকে আরেকটা যদি ধনাত্মক থাকে এবং দুইটার ভাগফল কত হয় ঋণাত্মক হয় তো ভাগফল তো ঋণাত্মক দেওয়াই দেখো -20 আছে না যদি -20 থাকে তো -1-এর লগে কত পূরণ করলে ভাগ মানে কত দিয়া -1-রে ভাগ মানে মানে এটাই মানে এলোমেলো লাগে যায় কইতে কইতে ঠিক আছে। মানে এই এখানে সংখ্যাটা এমন কি হইতে পারে যারে ভাগ -1 দিয়ে ভাগ করলে -20 হইব তোমরা তো হয়তো একদম একেবারে সোজা তোমরা হয়তো জানো কারণ আমি যদি 20-রে ভাগ দিই -1 দিয়া তো ভাগফল কত হইব -20 দেখো 20-রে কিতা দিয়ে ভাগ দিতাম -1 দিয়া তো মাইনাস থাকলে ভাগফল কত হইব মাইনাস হইব ঠিক না। এই সরি 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 মানে ভাগফল কত আছে -20 তো -20-এর লগে কত পূরণ করবো -1 যদি পূরণ করি 20 × 20 ঠিক না। তো আমার কিতা হইব ভাগফলটা কিতা হইব -20 তো মাইনাসে মাইনাসে হইব প্লাস আনসার আছে কিতা
ঋণাত্মকে ধনাত্মকে, তো ধনাত্মকে থাকলে এখানে কি তাইব 20, 20টা আমি -1 দিয়ে পূরণ করে ভাগ দিলে আমি পাইব -20। আশা করি বুঝতে পারছো, বুঝছো আশা করি। তো 4 নম্বর তোমরা পারবা একদম সোজা, ঠিক না? তো এখানে দেখো -123 -1, তো দুইটা এ আর বি দুইটা সংখ্যা যদি দুইটা কিতা আছে ঋণাত্মক, তো দুইটা ঋণাত্মক থাকলে আনসার কিতা ধনাত্মক হয়, তার মানে এখানে যাই আইব না এখানে প্লাসে আইব। তো এখানে 123 রে 1 দিয়ে ভাগ দিলে কত হইব, ভাগফল তো 123 আইব, তোমরা তো জানোই। আরেকটাত কত পাইছিলাম -6, 3 2 নম্বরও। আরেকটাত পাইমো কত, এটাত পাইমো 20, আরেকটাত পাইমো 24, ঠিক আছে, এবং মাইনাস থাকবো। তো আশা করি বুঝে লাইছো, শূন্যস্থান পূর্ণ আমরা করে লাইছি। পরবর্তী প্রশ্নটা কি তা আছে দেখো, পরবর্তী প্রশ্ন 3 নম্বরও রোমান 1 আর 2 দুইটা দিছে, কইছে যদি a ভাগ -7 সমান 8 হয় তবে অকর্ণ সংখ্যা a এর মান নির্ণয় করো। একেবারে সোজা, ঠিক আছে। 1 নম্বর রোমান 1 দিয়া সমাধান দিয়া লিখবা, সমাধান a ভাগ -7 ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে। তো এটা ইমপ্লাইজ দিলে এবার এর মান বাড়িত, ঠিক না? তো এর যদি মান বার করতে লাগে এ সমান 8 লিখে নেবে। আর তোমরা তো জানোই এ যদি একটা চলক ধরো, এর লগে ভাগ চিহ্ন আছে কিতা -7, যদি ভাগ চিহ্ন থাকে সমানের বাম দিকে, সমানের বাম দিকে আছে না, যদি বাম দিকে থাকে ডান দিকে গেলে কিতা হইব, ভাগ থাকলে ফুরন হয়, তো ফুরন -7 হইব। তো আমি কিতা করবো, এই ভাগ যে আছে এখানে -7টা এটা ডান দিকে নিয়ে কিতা করবো, ফুরন -7, ঠিক আছে, বুঝতে পারছি। তো এর জায়গায় এ থাকবো, 8-এর আগে কিছু নাই মানে প্লাস আছে, 7-এর আগে কিতা আছে মাইনাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, আর 7 8 কত হইব 56, ঠিক আছে। অতএব দিয়া লিখে লইবা যে নির্ণয় নির্ণয় এ এর নির্ণয় এ এর মান সমান লিখবা -56, বুঝতে পারছি। 1 নম্বর সমাধান হয়ে গেল। 2 নম্বর একই রকম ভাবে 2 নম্বরে কিতা হয়েছে দেখো, 2 নম্বর হইল গিয়া রোমান 2 দিয়া সমাধান সমাধান কইছে যদি 125 ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু -5 হয় তবে অকর্ণ সংখ্যা বি এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো বি যেহেতু একটা চলক আছে আমরা এখানে এক্স ধরতে লাগতো না, তো একই রকম ভাবে সমাধান দিয়ে তোমরা লিখবা 125 ভাগ বি ইজ ইকুয়াল টু -5, ঠিক আছে। তো আমরা কার মান বার করতাম, বির মান, ঠিক না? তো বির মান যদি বার করতে লাগে তোমরা জানো 125 আছে। আচ্ছা আমি একটা কাজ করি এখানে মিটাই মিটাই আমি একটা সুন্দর করে লিখিয়া দিই। যেমন এখানে কিতা আছে ইমপ্লাইজ দিলে ভাই 125-এর জায়গায় 125 রাখি দিবাই, ভাগ বি আছে না, ভাগ বিটা ডান দিকে আছে, ঠিক না? সমানের বাম দিকে ভাগ আছে, ডান দিকে গেলে কিতা হবে ফুরন। তো 125-এর আগে যে ভাগ বি আছে এটা এখান থেকে সরাই দিবা, ডান দিকে কিতা আছে -5, ঠিক আছে। তো ভাগ বি ডান দিকে গেলে কিতা হইব ফুরন বি, তো ফুরন বি আই যাব, ফুরন বি আই গেছে, ঠিক না? তো ফুরন বি আমি আনি লাইছি কারণ বিটা ভাগ আছে 125-এর লগে, তো ডান দিকে সমানের বাম দিকে ভাগ থাকলে ডান দিকে তো ফুরন, তো -5-এর লগে ফুরন করে দিছি। এখন কার মান বাড়িত 125-এর, তো 125-এর জায়গায় 125 রাখি দাও, বির মান তো বাড়িত, ঠিক না? তো বির লগে ফুরন আছে -5, তো ডান দিকে গেলে কি হইব ভাগ -5, তো ভাগ চিহ্ন দিয়া এখানে লিখে লিবা -5, ঠিক আছে। ডান দিকে কিতা থাকবো বি থাকবো। এখন দেখছেন 125 একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর -5 একটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তো ধনাত্মক অখণ্ড সংখ্যা আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগফল কিতা সবসময় ঋণাত্মক হয়, তো ঋণাত্মক চিহ্ন দিলাইছি। আর 125-এ যদি 5 দিয়ে ভাগ দাও এইভাবে 125-এ তোমরা ভাগ দিতে পারো 5 দিয়া, আমরা জানি কিতা 5 দুগুণা 10, 12 থেকে 10 গেলে থাকবে 2, 5 দিয়ে তো 2 ভাগ যেত না, আমরা কিতা করবো 2 5 লামাইমো, আমরা জানি 5 5 25, ঠিক আছে, 25 আনসার 0, ঠিক আছে। তো এখানে আমি ভাগফল কত পাইমো 25, বুঝতে পারছি, সমান বি। তো অতএব দিয়ে নিচে লিখে লইবা যে নির্ণয় বি এর বি এর মান সমান দিয়ে লিখে লইবা -25, বুঝতে পারছি। যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাইবা, ঠিক আছে। তো তোমরা লিখে লইবা সমাধান দিয়া। 4 নম্বর 4 নম্বর কইছে 4 নম্বর কইছে দেখো আমি আগে সমাধান লিখে লাই, সমাধান 4 নম্বর কইছে এ ভাগ বি সমান -5 হবে এরকম 3 জোড়া অখণ্ড সংখ্যা লিখো, ঠিক আছে। তো আমরা লিখতে পারি সমাধান দিয়া এ ভাগ বি সমান -5 হবে, কমা এরকম, যেরকম প্রশ্নত আছে সেম টু সেম লিখে লাইবা, এরকম 3 জোড়া অখণ্ড সংখ্যা হলো
অখণ্ড সংখ্যা হলো হাইফেন দিয়া ছোট্ট একটা টান দিয়ে তোমরা লিখে নেবে কেটে কেটে হইতে পারে একটু বুদ্ধি লাগাও এমন কি সংখ্যা আছে যার এ আর বি অর্থাৎ এ রে বি দিয়ে ভাগ দিলে -5 হইব একেবারে সোজা তোমরা দেখো যে আমরা কিটা জানি যে -5 আছে না মাইনাসটা এটা ঋণাত্মক তো এ বা বি যে কোনো একটা ঋণাত্মক সংখ্যা যদি ধরে লাই তো ভাগ করলে তো হবে ঋণাত্মক তার মানে আমি প্রথমটা লিখতে পারি প্রথমটা আমি এখানে মানে দেখাই হই তোমরা যেমন এ ভাগ বি আছে দেখো কত হইতো -5 তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো সাইন যদি 15 রে ভাগ দেও কত দিয়া 3 দিয়া কত হইব 5 হইব কিন্তু আনসার কত আছে মাইনাস আছে তার মানে 3 এর আগে মাইনাস দিল ঠিক আছে তো এক জোড়া পাইমু এক জোড়া কত পাইছি 15 এবং -3 আমরা লিখতে পারি 15, -3 2 নম্বর জোড়া কিতা হইতে পারে একই রকম ভাবে দেখছেন আমি যদি 15 এর আগে আমি মাইনাস দিলাই ভাগ আমি যদি 3 দিলাই তো এটা তো আনসার কিতা হইব -5 হইব না তো আমি লিখতে পারি আবার আরেক জোড়া কিতা লিখতে পারি যে -15, 3 ঠিক একই রকম 3 নম্বর জোড়া হইছে না 3 জোড়া তো 2 জোড়া তো পাইলিছি 3 জোড়া আবার কি হইতে পারে 3 জোড়া হইতে পারে যেমন দেখো আমি যদি লিখি 40 ভাগ -8 পারি না 40 ভাগ -8 তো একটা ধনাত্মক একটা ঋণাত্মক আনসার কত হবে ঋণাত্মক 8 দিয়ে 40 এর ভাগ দিলে ভাগফল 5 তো আমি দেখতে পাইতেছি সংখ্যা যে কোনো কিছু নেওয়া যায় তোমরা হয়তো বুঝে লইছো তো যে কোনো কিছু নেওয়া যায় তো আমি লিখতে পারি আরেকটা সংখ্যা কত আছে 40, -8 তো আরেকটা হইতে পারে -40,8 আমার যেহেতু 3 জোড়া হয়েছে আর লিখতাম না ঠিক আছে তো তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো কিন্তু সংখ্যাটা কিন্তু হইতে লাগবে একটা আরেকটা ভাগ করলে পরে আনসারটা ঋণাত্মক আইতো এবং কত হইতো -5 ঋণাত্মক 5 ঠিক আছে তো এটা হচ্ছে 4 নম্বরের সমাধান বুঝতে পারছি চলো এখন যাই গিয়ে কত 5 নম্বর 5 নম্বর প্রশ্নটা খুব সুন্দর দিছে একটু বুঝে লইলে একেবারে সহজ কইছে কি তা যে একটি শ্রেণী পরীক্ষায় 20টি প্রশ্ন দেওয়া হয় ধ্যান দিয়ে শুনিও কয়টা প্রশ্ন আছে পরীক্ষায় 20টা প্রশ্ন তারপরে কইছে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 5 নম্বর অর্থাৎ একটা প্রশ্ন যদি উত্তর শুদ্ধ হয় কত পাইব 5 নম্বর অতটুকু বুঝছি এবং প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয় অর্থাৎ যদি 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 একটা প্রশ্নের উত্তর শুদ্ধ হয় তাহলে 5 মার্ক পাইব তার মানে +5 হইব ঠিক না কথার অর্থ হলো এটাই যে যদি তুমি পরীক্ষা একটা দেও পরীক্ষা যদি উত্তর যদি শুদ্ধ হয় তুমি 5 পাইবা এবং কইছে যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে তোমার 2 মার্ক কাটবো তার মানে যদি উত্তর শুদ্ধ হয় তার মানে আমি +5 পাইবো আর যদি ভুল হয় আমি -2 মানে 2 কমাই লইব এখন পরীক্ষা প্রশ্ন আছে কয়টা মোট 20টা ঠিক আছে এখন রোমান 1 আর 2 দিয়া দুইটা প্রশ্ন দিছে গীতা দিছে দেখো একজন ছাত্র সব প্রশ্নের উত্তর লিখে একজন ছাত্র গীতা করছে সব প্রশ্নের উত্তর দিছে তার মানে মোট কয়টা প্রশ্নের উত্তর দিছে 20টা ঠিক আছে কইছে 10টি প্রশ্নের উত্তর শুদ্ধ লিখেছে তার মানে 10টা প্রশ্নের উত্তর যদি শুদ্ধ লেখে এবং মোট কত মার্ক পাইব 10টা মোট 20টা প্রশ্ন যদি লেখার মধ্যে 10টা যদি শুদ্ধ হয় তার মানে একটা 5 মার্ক হইলে 10টা কত হইব 5 10 50 মার্ক ঠিক না তারপরে কইছে সে মোট কত নম্বর পাবে একেবারে সোজা এটা একেবারে সোজা তোমরা একটু বুদ্ধি লাগাই দেখো সাইন যদি সব পরীক্ষার মাঝে প্রশ্ন সব পরীক্ষার যদি সবটি প্রশ্ন যদি দেয় অর্থাৎ 20টা প্রশ্ন দিছে তো 20টা প্রশ্নের মধ্যে 20টাই যদি দেয় এর মাঝে কয়টা শুদ্ধ 10টা শুদ্ধ তো তুমি কিতা করবা 10 বিয়োগ করে দিবা তো 10টা যদি শুদ্ধ হয় তো 10টা বিয়োগ করলে আর কয়টা ভুল হইছে তার মানে কয়টা ভুল হইছে বুঝার 10টা ভুল তো 10টা ভুল হইলে 10 এর লগে কিতা হইব 2 পূরণ তার মানে 20 মার্ক কাটবো আর 10টা শুদ্ধ হইছে তার মানে 10টা শুদ্ধ হইছে কথার অর্থ কিতা 10 এর লগে একটা লাগে কত মার্ক 5 মার্ক তো 10 পূরণ হইব তো 5 10 কত হইব 50 তো 50 মার্ক পাইছে কিন্তু এর মাঝে 10টা ভুল হইছে যে এই 20 কাটবো না তো এটা বিয়োগ দেখাইতে লাগবো কিন্তু এটাই সুন্দরভাবে আমি লিখিয়া দেখাইমু 1 নম্বরের সমাধান লিখবা তোমরা যে স্ক্রিনের লেখাটা যদি না বুঝো যদি অসুবিধা হয় তোমরা এক কাজ করবা আমি যখন লিখি লগে লগে কইতাছি তোমরা লিখে লইবা ঠিক আছে তোমরা লিখবা যে কয়টা শুদ্ধ হইছে কয়টা মোট 10টা প্রশ্ন তো শুদ্ধ হইছে তো লিখবা শুদ্ধ হওয়া প্রশ্নের সংখ্যা শুদ্ধ হওয়া প্রশ্নের সংখ্যা সমান দিয়া লিখে লইবা কয়টা হইছে 10টা ঠিক না 10টি এখানে আবার লিখবা শুদ্ধ হওয়া প্রশ্নের নম্বর মানে মার্ক নম্বর মানে মার্ক কত পাইব নম্বর 10 পূরণ 5 কত হইব 50 মার্ক ঠিক আছে 50 মার্ক মানে 50 নম্বর তোমরা নম্বর লিখবা মার্ক লিখবা না বুঝতে পারছো তো
মোট শুদ্ধ উত্তর লেগে কত মার্ক পাইছে 50। এখন আমার প্রশ্ন কইছে না সে মোট কত নম্বর পাইবে, তার মানে দেখো 20টা প্রশ্নের মধ্যে 10টা শুদ্ধ হয়েছে, তো 10টা কত মার্ক পাইছে 50 মার্ক। তার মানে কথার অর্থ এটাই বুঝাইছে, কথার অর্থ এটাই বুঝাইছে আমি কথার অর্থ এটাই বুঝাইছে যে 20টার মধ্যে যদি 10টা প্রশ্ন ভুল হয় তাহলে বাকি 10টা কত হয়েছে শুদ্ধ হয়েছে, তো 10টা শুদ্ধ হইলে কত মার্ক পাইছে 50, এবং বাকি 10টা ভুল হয়েছে তার মানে কত করে কাটবো, একটা ভুল হলে দুই কাটবো, তার মানে 10টা ভুল হয়েছে 10 দুগুণা 20 মার্ক কাটবো। তো এখানে লিখবা শুদ্ধর মধ্যে পরে লিখবা হওয়া ভুল হওয়া প্রশ্নের সংখ্যা ভুল হওয়া প্রশ্নের সংখ্যা সমান লিখবা কয়টা 10টি। ঠিক আছে, নিচে অতএব দিয়ে লিখবা ভুল হওয়া প্রশ্নের নম্বর, ভুল হওয়া প্রশ্নের নম্বর, নম্বর কত হইব 10 পূরণ 2 কত হইব 20, যেরকম উপরের মার্ক লিখছি তোমরা মার্ক লিখবা না, তোমরা লিখবা নম্বর। ঠিক আছে, নম্বর কত পাইছে 20 নম্বর। এখন আমার কইছে কিটা সে মোট কত নম্বর পাবে, তো বুঝিয়া দেখো তো 20টা প্রশ্নের মধ্যে 10টার শুদ্ধ হয়েছে তো 50 পাইছে, আর বাকি 10টা কি হয়েছে ভুল হয়েছে তো 20 কাটছে, তো 50 থেকে 20 কাটবে না, তো এখানে লিখবা মোট অতএব পরীক্ষায় মোট পাওয়া নম্বর, পরীক্ষায় পাওয়া মোট নম্বর, মোট নম্বর সমান দিয়ে লিখবা কত পাইছিল শুদ্ধ উত্তরের লাগে 50 মার্ক, এর মধ্যে ভুলের লাগে কত কাটবো 20, তো 50 বিয়োগ 20 এনে লিখবা নম্বর। ঠিক আছে, নিচে 50 থেকে 20 বিয়োগ করলে কত হইব 30 নম্বর, 30 নম্বর। বাস, এটা হচ্ছে কি 1 নম্বর প্রশ্নের উত্তর, বুঝতে পারছি। তারপরে আমার 2 নম্বর কিতাব আছে, 2 নম্বরটা দেখো, এটা মিটাই দিই তোমরা লিখে নাও। ঠিক আছে, বাস চলো 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 2 নম্বরে যাওয়া যায়। 2 নম্বরে কইছে যে অন্য একজন ছাত্র 5টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে, সে মোট কত নম্বর পাবে। বুঝিয়া জিনিসটা, 5টা প্রশ্নের উত্তর শুদ্ধ লিখছে তো সে কত নম্বর পাইব। তো আমরা সমাধান দিয়ে এটা লিখবো 2 নম্বরের সমাধান, সমাধান 2 নম্বরের সমাধান তোমরা লিখবা 5টি প্রশ্নের উত্তর শুদ্ধ লিখেছে, তো তোমরা লিখবা শুদ্ধ হওয়া প্রশ্নের, শুদ্ধ হওয়া প্রশ্নের সংখ্যা সমান 5টি। তো শুদ্ধ হওয়া প্রশ্নের সংখ্যা যদি 5টি হয়, ঠিক আছে, যদি কত হয় 5টা, তাইলে ভুল কয়টা হইব, মোট প্রশ্ন হলো 20টা, এর মধ্যে 5টা শুদ্ধ হয়েছে, তার মানে ভুল কয়টা হইব 20টার থেকে 5টা শুদ্ধ, তো 5টা বিয়োগ করে দিবা কয়টা হইব 15টা। ঠিক না, তো আমরা লিখতে পারি, আগে লিখতে লাগবো অতএব দিয়া যে শুদ্ধ হওয়া প্রশ্নের নম্বর কত হইব, শুদ্ধ হওয়া প্রশ্নের নম্বর সমান দিয়ে লিখবা 5 পূরণ একটা লাগে কত মার্ক পায়, শুদ্ধ লাগে 5 মার্ক, তো 5 5 কত হইব 25 মার্ক, 25 মার্ক মানে 25 নম্বর। ঠিক আছে, লিখছি 25 নম্বর। তারপরে হয়েছে আমার, হ্যাঁ, তারপরে এখানে যেহেতু আমার শুদ্ধ হয়েছে 5টা শুদ্ধ, তো 5টা শুদ্ধ কত নম্বর হয়েছে 25 মার্ক, কারণ একটা পাইলে একটা শুদ্ধ উত্তরের লাগে কত মার্ক 5 মার্ক, আর একটা ভুল হলে 2 মার্ক, তো ভুল কয়টা হয়েছে 15টা, তো আমরা এখানে লিখতে লাগবো আবার আবার ভুল হওয়া প্রশ্নের সংখ্যা, প্রশ্নের সংখ্যা সমান ভুল হওয়া প্রশ্নের সংখ্যা, ভুল হওয়া প্রশ্নের সংখ্যা কেটে আমরা দেখাইতে লাগবে, যেহেতু বইও এখানে প্রশ্ন কয়ে দিচ্ছে না কয়টা ভুল হয়েছে, তো আমরা 20টা প্রশ্ন মোট, এর মধ্যে 5টা শুদ্ধ হয়েছে, তো 5টা বিয়োগ করে দিবা কত হইব 20 থেকে 5 গেলে থাকবো 15, তো লিখবা কত 15টি। ঠিক আছে, তারপরে আমার যদি 15টা ভুল হয় তো আমরা লিখতে পারি যে ভুল হওয়া প্রশ্নের সংখ্যার জায়গায় কত লিখবো নম্বর, সংখ্যার জায়গায় লিখবো নম্বর, তো নম্বর সমান 15 পূরণ একটা লাগে কত পাইছে ভুল, একটা ভুলের লাগে কত কত কাটবো 2 কাটবো, তো 2 কাটলে আমরা কেটা করতে পারি 30 নম্বর লিখতে পারি। ঠিক আছে, 30 নম্বর। এখন আমি লিখবো পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর, বা তোমরা এইভাবে লিখতে পারো যে পরীক্ষায় পাওয়া মোট নম্বর, তো পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর সমান
দিয়ে আমরা কিতা লিখবো পরীক্ষা পাও মোট প্রাপ্ত নম্বর সমান দিয়ে আমরা লিখবো মোট কত মার্ক পাইছিল পরীক্ষায় 25 মার্ক শুদ্ধ উত্তরে লাগি এবং ভুল কত হয়েছে ভুল কয়টা হয়েছে 30 মার্কের ভুল হয়েছে তো 25 থেকে 30 বিয়োগ করবে নম্বর ঠিক আছে নম্বর এখন সমান দিয়ে 25 পাইছিল এবং 30 অলরেডি কাটি গেছে তো 30 যদি কাটতে লাগে তো 25 থেকে 30 গেলে কত থাকবো -5 নম্বর -5 নম্বর বাস উত্তর হয়ে গেল রোমান 2 আশা করি বুঝতে পারছো তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর রোমান 1 আর 2 এর সমাধান তোমরা লিখে লইবা সুন্দর করিয়া তারপরে চলো আমরা যাই নেক্সট পরবর্তী প্রশ্ন তা দেওয়া আছে একটি পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 5 নম্বর প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য 2 নম্বর একই কথা 5 নম্বরে যেরকম আছিল শুদ্ধ উত্তর হইলে 5 পাইবে আর ভুল হইলে 2 কাটবো এখন 1 নম্বরে কইছে সুমন নামের একটা ছেলে কইছে সুমন সব প্রশ্নের উত্তর লিখে কত পাইছে 64 নম্বর পাইছে যদি সে 16টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে তোমরা বুঝিও 16টি প্রশ্নের উত্তর শুদ্ধ লেখছে কিন্তু পাইছে কত 64 এখান থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে 64 পাইছে তার মানে ভুল আর করছে 16টি প্রশ্নের উত্তর শুদ্ধ লেখছে তো 16টি প্রশ্নের উত্তর যদি শুদ্ধ লেখে একটা প্রশ্নের উত্তর শুদ্ধ লিখলে কত পায় 5 মার্ক তো তোমরা দেখো তো 16টা শুদ্ধ লেখছে তো একটা যদি শুদ্ধ উত্তর 5 হয় তো 5 দিয়ে 16 পূরণ করলে মোট কত হইতো কত পাইতো 80 মার্ক তো 80 মার্ক না পাইয়া পাইছে কত মাত্র 64 তার মানে নিশ্চয়ই তার প্রশ্ন ভুল হইছে তো ভুল হইলে কয়টা ভুল হইছে আমার প্রশ্নের মধ্যে কইছে 16টি প্রশ্ন তো শুদ্ধ লিখছে তো তাহলে এখানের মধ্যে মোট কয়টা প্রশ্ন ভুল হইছে ঠিক আছে মোট কয়টা প্রশ্ন ভুল হইছে ঠিক আছে তো মোট কয়টা প্রশ্ন ভুল হইছে বার করতে হলে 1 নম্বর দিয়া তোমরা সমাধান দিয়া লিখবাই সমাধান লিখবাই শুদ্ধ উত্তরের সংখ্যা শুদ্ধ উত্তরের সংখ্যা সমান লিখবা 16টি ঠিক আছে তো তোমরা লিখবা শুদ্ধ উত্তরের নম্বর নম্বর কত পাইব শুদ্ধ উত্তরের নম্বর তো 16টা প্রশ্ন শুদ্ধ একটা শুদ্ধ হইলে 5 পাইব তো 5 16 কত হইব 80 নম্বর কত নম্বর 80 নম্বর 80 তো একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো নম্বর পাইছে কত 64 না তো এখানে লিখবা প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর কত পাইছে সমান দিয়ে লিখবা 64 ঠিক আছে তো পাওয়ার কথা 80 পাইছে 64 তার মানে কত মার্ক কাটছে বার করতে লাগবে না তো এখানে লিখবা ভুল হওয়ার জন্য ভুল হওয়ার জন্য ভুল হওয়ার জন্য বিয়োগ করা নম্বর ভুল হওয়ার জন্য বিয়োগ করা নম্বর ভুল হওয়ার জন্য বিয়োগ করা নম্বর কি তাইব ভুল কত হওয়ার জন্য বিয়োগ করা নম্বর বার করতে হলে মোট 80 মার্ক পাওয়ার কথা পাইছে কত 64 তো 64 বিয়োগ করে দিবা উত্তর কত আইব 10 থেকে 4 গেলে থাকবে 6 আর এখানে 7 থেকে 6 গেলে 1 তো 16 নম্বর ঠিক আছে 16 নম্বর কত কেটে হইছে ভুল হইছে তো ভুলের লাগি কত মার্ক কাটছে ভুলের লাগি কত মার্ক কাটছে ভুলের লাগি কত মার্ক কাটছে 16 মার্ক ঠিক আছে তো একটা জিনিস এখন লক্ষ্য করিয়া দেখো ভালো করে মন দিয়ে দেখো তো তোমরা 16টা শুদ্ধ হয়েছে 80 মার্ক পাইতো কিন্তু পাইছে 64 তার মানে মোট কত কাটছে 16 মার্ক 16 মার্ক কাটার অর্থ হইল গিয়া একটা প্রশ্ন যদি 2 মার্ক কাটে তার মানে 16 মার্ক কাটছে তো 16 মার্ক কাটার লাগি কয়টা প্রশ্ন ভুল হয়েছে তার বার করতে লাগবে না তো এখানে লাগবে ভুল হওয়া প্রশ্নের সংখ্যা অতএব ভুল হওয়া প্রশ্নের সংখ্যা ভুল হওয়া প্রশ্নের সংখ্যা সমান দিয়ে লিখবা কয়টা ভুল হয়েছে গিয়া বার করতাম আমরা 16 মার্ক নম্বর কাটছে তো একটা নম্বরে লাগে কত মার্ক 2 মার্ক তো 2 দিয়ে ভাগ দিলে 2 দিয়ে ভাগ দিলে আমরা জানি কত 8 আইব তো আমরা লিখবা 8টি প্রশ্ন তার মানে বোঝা গেছে কিতা সে মোট কয়টা প্রশ্ন ভুল করছে 8টা প্রশ্ন ভুল করছে যার কারণে 80 পাইতো আসছিল পাইছে 64 তো যার কারণে 16 মার্ক কাটছে তো 16 মার্কের লাগে 8টা প্রশ্ন ভুল হয়েছে এই কারণে ঠিক আছে তো বুঝছো আশা করি তো 2 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে রোমান 1 এর প্রশ্ন সমাধান রোমান 2 এর সমাধান কিতা কইছে এটা আমরা মুছে দেই তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা রোমান 2 তে কইছে রোমান 2 তে
প্রমাণ টুতে হয়েছে জয়াও সব প্রশ্নের উত্তর লিখে -6 নম্বর পেয়েছে, যদিও সে 6টি প্রশ্নের উত্তর শুদ্ধ উত্তর লিখেছে। তোমরা দেখো দেখো জয়া নামে আগে সুমনে পাইছে 8টা ভুল করছে, 16টা শুদ্ধ 8টা ভুল। এখানে হয়েছে জয়া সব প্রশ্নের উত্তর লিখিয়া কত পাইছে -6 নম্বর, যদিও সে কত 6টা প্রশ্নের উত্তর কিতা করছে শুদ্ধ লিখছে। তো 6টা শুদ্ধ লিখলে একটা লাগে 5 মার্ক, তো নিয়মিত কত মার্ক হইতো, কত মার্ক হইতো তার 5 6 30 মার্ক পাইতো। কিন্তু দেখা গেছে পরীক্ষায় যে নম্বর পাইছে -6, কথার অর্থ কি? কথার অর্থ বোঝা যায় যে যতটা শুদ্ধ হয়েছে তার চেয়ে বেশি হেকিতা করে লিছে, ভুল করে দিছে। তার মানে আমরা বার করতাম। তো এখানে সমাধান দিয়ে তোমরা লিখবা যে শুদ্ধ হওয়া প্রশ্নের সংখ্যা, শুদ্ধ উত্তরের সংখ্যা লিখে লইবা, শুদ্ধ উত্তরের সংখ্যা সমান দিয়ে লিখবা কয়টা, 6টি। তো শুদ্ধ উত্তরের জন্য পাওয়া নম্বর, শুদ্ধ উত্তরের জন্য নম্বর, শুদ্ধ উত্তরের জন্য নম্বর সমান দিয়ে 6 পূরণ 5, কত হইব 6 পূরণ 5 সমান, সমান দিয়ে লিখবা 5 6 কত হয় 30 নম্বর, 30 নম্বর। বুঝতে পারছি? তো 30 নম্বর সে পাইতো, ঠিক আছে। কিন্তু অতএব দিয়ে লিখবা পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত মার্ক পাইছে -6, ঠিক না? তো -6 পাইছে, তার মানে সে কয়টা প্রশ্নের উত্তর ভুল করছে এটা বার করতে লাগবো। তো এখানে লিখবা, এখানে লিখবা যে ভুল হওয়ার জন্য, হওয়ার জন্য বিয়োগ করা নম্বর, বিয়োগ করা নম্বর, ভুল হওয়ার জন্য বিয়োগ করা নম্বর। কত বিয়োগ করছে নম্বর তোমরা দেখো দেখো, পাইতে ছিল 30, তার মানে 30 তো বিয়োগ করে দিছে, ঠিক আছে। তো মোট 6 আছে -30, ঠিক আছে। মোট 6 আর -30, তার মানে -30 তো বিয়োগ করছে এখানে, কারণ 30 তো পাইছিল নম্বর পরীক্ষায়, তো 30ও কাটি দিছে। তারপরে আরো -6, তার মানে পরীক্ষা পাইছে যেটা -6, তার মানে আরো কমছে। তো মোট এটা যোগ করা, এটা 30। তোমরা এক কাজ করে দিবা, সমীকরণটার মধ্যে সবকিছু ঠিক আছে, শুধুমাত্র এখানে -30 জায়গায় আরেকটা লাইন একটা একটু অতিরিক্ত লিখতে লাগবে। অতিরিক্ত লাইনটা হচ্ছে এটা যে প্লাস -30 করবা। তো -6 প্লাসে মাইনাস হইব -30, -6 -30 কত হইব -36 নম্বর। নম্বর। এখন হচ্ছে 6টা শুদ্ধ উত্তর লিখেছে, তারা কয়টি প্রশ্নের উত্তর ভুল লিখেছে? তারা বলতে সমানে কয়টা প্রশ্নের উত্তর ভুল লিখছে তো বার করে লিখছি, 8টা ভুল লিখছিল। তো এখানে কয়টা প্রশ্নের উত্তর ভুল লিখছে বার করতাম। আমরা লিখবো ভুল হওয়া প্রশ্নের সংখ্যা, ভুল হওয়া প্রশ্নের সংখ্যা, ভুল হওয়া প্রশ্নের সংখ্যা সমান দিয়ে তোমরা লিখবা ভুল হওয়া প্রশ্ন। ভুল কয়টা, কত মার্কের ভুল হয়েছে 36 মার্কের। একটা ভুল হইলে কত মার্ক কাটে 2 মার্ক, তো 2 দিয়ে ভাগ দিলে তো পাইলে 36 2 দিয়ে ভাগ দিলে হইব গিয়া 18টি, 18টি। তো 18টি প্রশ্নের উত্তর কত হয়েছে ভুল হয়েছে প্রশ্ন, 18টি প্রশ্ন লিখিয়ে রাখি দেবা, বাস হয়ে গেল। তো 6 নম্বরের সমাধান করে লিখছি আমরা। চলো নেক্সট কোয়েশ্চেন আছে, নেক্সট যেটা হলো, যেটা অনুশীলন লাস্ট প্রশ্ন আমরা দেখিলে। পরবর্তী প্রশ্ন আছে এটা, এটার নাম কি তা কইছে যে 7 নম্বর, কোনো একটি রাবার কোম্পানি ব্যাগ হিসাবে রাবার বিক্রি করে প্রতিটি ব্যাগে 15 টাকা লাভ করে। একটা রাবার কোম্পানি আছে এবং কোম্পানিটায় কিতা করে রাবারের ব্যাগ তৈরি করিয়া প্রতিটা ব্যাগ বিক্রি করিয়া বেচে আর কি, বেচিয়া কত টাকা লাভ করে 15 টাকা। এখন কইছে যে খারাপ হয়ে যাওয়া রাবারের প্রতি ব্যাগে কত টাকা লোকসান হয় 8 টাকা। খারাপ হয়ে যাওয়া ব্যাগ এর মধ্যে লোকসান কত টাকা হয় 8 টাকা। এখন 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন কইছে। 1 নম্বর কইছে কোম্পানি এক মাসে 1500 ব্যাগ ভালো রাবার ও 500 ব্যাগ খারাপ রাবার বিক্রি করে। একটা কোম্পানি কিতা করছে, একটা ব্যাগ বিক্রি করলে 15 টাকা লাভ হয়, আর একটা ব্যাগ খারাপ বিক্রি করলে, খারাপ বাড়িলে 8 টাকা লোকসান হয়। তো এখানে কইছে এই কোম্পানি এক মাসের মাঝে 1500 ব্যাগ ভালো বানাইছে, বানিয়ে বিক্রি করছে, আর 500 খারাপ ব্যাগ বিক্রি করছে, ঠিক আছে রাবার ব্যাগ। তো এখানে এতে কোম্পানির লাভ বা লোকসান কত হলো নির্ণয় করো। কইছে কোম্পানির লাভ হয়েছে না লোকসান হয়েছে। একেবারে সোজা, তোমরা 1 নম্বর দেওয়ার সমাধান দিয়ে এইভাবে লিখবা যেগুলো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো লিখবা ভালো, ভালো
রবার ব্যাগের ভালো রবার ব্যাগের সংখ্যা সমান কত আছে 1500টি। তো ভালো রবার ব্যাগের সংখ্যা যদি 1500টি হয় নিচে লিখবা খারাপ কতটা আছে প্রশ্ন পেয়ে দিছে খারাপ রবার ব্যাগের সংখ্যা খারাপ রবার ব্যাগের সংখ্যা আছে 500টি। ঠিক আছে, এখন কোম্পানির লাভ না লোকসান হয়েছে তো দেখিলে আমরা আগে ভালো রবার ব্যাগ বিক্রি করে কত টাকা হয়েছে, কারণ ভালো রবার ব্যাগ একটা বিক্রি করলে 15 টাকা লাভ হয়। তো আমরা দেখিলে ভালো রবার ব্যাগের কত টাকা। তো অতএব দিয়ে লাগবে ভালো রবার ব্যাগের বিক্রি মূল্য ব্যাগে বিক্রি মূল্য আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখি আমরা। ভালো রাবার ব্যাগ ভালো রাবার ব্যাগ বিক্রি করে পাওয়া লাভ। ভালো রাবার ব্যাগ বিক্রি করে পাওয়া লাভ মানে ভালো রাবার ব্যাগ বেচে কত টাকা লাভ হয়েছে সমান দিয়ে লাগবা কয়টা ভালো রাবার ব্যাগ বানাইছে 1500টা ইন্টু একটা রাবার ব্যাগে কত টাকা লাভ হয়েছে 15 টাকা। তো 15 দিয়ে পূরণ দিলে ভাই 15 ব্র্যাকেট লেগে লেবে টাকা। ঠিক আছে, তো সমানের নিচে সমান দেবে আমি ডান দিকে লিখে লাই। তো 15 কত হয় 15 225, তো 225 লিখবা আর 00 আছে 00 থাকবো, তো 22,500 টাকা। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা দেখতে লাগবো যে খারাপ রাবার ব্যাগ বিক্রি করে কত টাকা লোকসান হয়েছে। ঠিক আছে, তো এখানে লিখবা খারাপ রাবার ব্যাগ বিক্রি করে পাওয়া লোকসান। হ্যাঁ, পাওয়ার জায়গায় লিখবা হওয়া, লোকসান তো আর পায় না, ঠিক না, লোকসান তো চলে যায়। তো এখানে লিখতে লাগবে যে খারাপ রাবার ব্যাগ বিক্রি করে হওয়া লোকসান সমান দিয়ে লিখবা খারাপ রাবার ব্যাগ কয়টা লেগে বানাইছিল 500টা, পুরন একটা লেগে কত হয় 8 টাকা লস হয়, 8 টাকা লোকসান হলে এখানে টাকা লিখবা সমানের ডান দিকে আমি লিখে লাই, তোমরা সমান লিখবা টাকা। তো 500টা কত হয় 40 আর 00 আছে 4000 টাকা, 4000 টাকা লোকসান হয়েছে। ঠিক আছে, লোকসান হয়েছে, তো 4000 টাকা লোকসান হয়েছে আর 22,500 টাকা কিন্তু হয়েছে লাভ হয়েছে। তো দেখা যাইতেছে আমরা নিশ্চয়ই লাভ হয়েছে। ঠিক আছে, কত লাভ হইব, তো যেখানে যে টাকাটা লাভ হয়েছে না মোট কত টাকা লাভ হয়েছে 22,500 টাকা। তো এই 22,500 টাকার মধ্যে যত টাকা লোকসান হয়েছে এটা বিয়োগ করতে লাগবে, ঠিক না। তো লোকসান কত হয়েছে 4000, তো 4000 বিয়োগ করে দিব, দেখা যাক কত হয়। তো অতএব দেওয়া লিখবা কোম্পানিটির, আমার প্রশ্ন কইছে না নেই, প্রশ্ন কইছে কিন্তু দেখো যে কোম্পানিটির লাভ না লোকসান হয়েছে লেখতে হয়। তো কোম্পানিটির তোমরা লিখবা কোম্পানিটির লাভ হয়েছে। ঠিক আছে, লাভ হয়েছে কমা দিয়ে লিখবা নিচে লিখবা লাভের পরিমাণ লাভের পরিমাণ সমান দিয়ে লিখবা মোট কত টাকা লাভ হয়েছে 22,500 টাকা মাইনাস করে দিবা কত টাকা লোকসান হয়েছে 4,000 টাকা। ঠিক আছে, বন্ধনী দিয়া লিখে লিবা টাকা। তো 22,500 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করলে আমরা পাইবো 18,500 টাকা। বাস এটা হয়েছে গিয়া 1 নম্বর প্রশ্নের সমাধান, বুঝতে পারছি। তো আশা করি তোমরা কোনো ডাউট নাই, তোমরা লিখে লেবা, ভিডিওটা পজ করিয়া আমি এটা মেটাই দিই, মুছে দিই। 2 নম্বরটা সমাধান করলে যেটাই অনুশীলনে আজকে লাস্ট প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নের মধ্যে আমরা সমাধান দিয়া লিখবো। 2 নম্বর প্রশ্ন কি কইছে দেখো, যদি 750 ব্যাগ খারাপ রাবার বিক্রি করে তবে মোট কতটা ব্যাগ ভালো রাবার বিক্রি করতে হবে যাতে কোম্পানির কোনো লাভ বা লোকসান না হয়। প্রশ্ন কইছে যদি 750টা খারাপ ব্যাগ বানায় তাহলে 750টা খারাপ ব্যাগ বানাইলে একটা লাগে লোকসান 8 টাকা, তো 750টা 8 দিয়ে পূরণ করলে যে টাকা লোকসান হইব এই টাকা যেন লোকসান না হয়, মানে এই টাকার ব্যাগ আরো বিক্রি করে লাভ হইতে লাগবে। তাহলে কয়টা ব্যাগ কইছে আরো কিতা করতে লাগবে, ভালো ব্যাগ তৈরি করতে লাগবে। ঠিক আছে,
অর্থাৎ প্রশ্ন এটা এরকম যে তুমি মনে করো 20 টাকা লোকসান হয়েছে, তো 20 টাকা লোকসান হইলে তোমার 20 টাকা পাইতে হইলে তোমার কিতা করতে লাগবে, কিছু না কিছু বেচতে লাগবে। তো এখানে এটাই কইছে যে 750টা ব্যাগ খারাপ বিক্রি মানে বানাইছে, তার মানে 8 টাকা করে একটা ব্যাগের লোকসান। তো 750টা ব্যাগের নিশ্চয়ই কিছু টাকা লোকসান হইব। তো এই লোকসানটা আমরা না পাইতে হইলে আমরা কিতা করতে লাগবো, আরো কিছু ভালো বানাইতে লাগবো, ঠিক না? তো লাভে লসের সমান হয়ে যাবে। আমার কাছে লাভও আর লোকসানও যেন না হয়, তাহলে আমরা লিখবো যে খারাপ ব্যাগের সংখ্যা, খারাপ ব্যাগের সংখ্যা সমান আছে 750টি। 750টি, তো এখানে লিখবা অতএব দিয়া খারাপ ব্যাগে হওয়া লোকসান, খারাপ ব্যাগে হওয়া লোকসান সমান দিয়ে লিখবা 750 পূরণ একটা ব্যাগে কত টাকা লোকসান, 8 টাকা। তো 8 টাকা লোকসান হলে আমরা পূরণ করলে পাইমো 8 শূন্য শূন্য, 5 8 40 শূন্য 8 4, 7 8 56, 7 56, 7 8 56 আর 4 হইব 60। তো 6000 টাকা হইব গিয়ে আমরা লোকসান। তো 750টা যদি খারাপ ব্যাগ বানায় মোট কত টাকা লোকসান হইব দেখা যাচ্ছে 6000 টাকা। তো যে 6000 টাকা লোকসান হয়, আমার প্রশ্নের মধ্যে কইছে যে কোম্পানির লাভ হইতো না লোকসান হইতো না। যদি লাভ হইতো না লোকসান হইতো না, তার মানে যে 6000 টাকা আমার লোকসান হইছে এই টাকা আমার লাভ করতে লাগবে। তো এই টাকা লাভ করতে হলে আমার আরো ভালো ব্যাগ বানাইতে লাগবে। এখন প্রশ্নের মধ্যে কইছে যে কয়টা ভালো ব্যাগ বানাইতে লাগবে, তো একদম সোজা কয়টা ভালো ব্যাগ বানাইতে হলে এটা নির্ভর করে কত একটা ব্যাগের মাঝে কত টাকা লাভ হয়। যেমন একটা ভালো ব্যাগের মাঝে 15 টাকা লাভ হয়, তো মোট যত টাকা লোকসান আছে অতরে 15 দিয়ে ভাগ দিলেও আনসার হয়ে যাব, ঠিক না? তো আমরা লিখতে পারি অতএব অতএব যদি কোম্পানির লাভ এবং লোকসান সমান হতে হয়, যদি কোম্পানির লাভ এবং লোকসান সমান হতে হয় মানে কোম্পানির লাভ এবং লোকসান যদি সমান হইতে লাগে তাহলে ভালো ব্যাগ বানানোর সংখ্যা, তাহলে ভালো ব্যাগ বানানোর সংখ্যা লিখে লইবা তোমরা। কয়টা লাগবে ভালো ব্যাগ বানাইতে, কারণ মোট কত টাকা লোকসান হয়েছে 6000 টাকা। এটার কিতা করতে লাগবো, ভাগ দিতে লাগবো কত দিয়ে ভাগ দেবো, 15 টাকা দিয়ে। কারণ একটা ব্যাগের মধ্যে ভালো ব্যাগ বানাইতে হলে একটা ভালো ব্যাগ বেচলে 15 টাকা পাই, তো 6000 টাকা পাইতে হলে 15 টাকা দিয়ে ভাগ দিতে লাগবো। তো ভাগ দিলে আমরা ভগ্নাংশ ভাগ অঙ্ক করে তো ভগ্নাংশ সাজাতে পারি। তো উপরে 6000, নিচে কেটে লিখতে পারে 15, ঠিক আছে? তো 15 দিয়ে 60 রে কাটে দাও, আমরা জানি 4 15 60, আর এখানে দুইটা জিরো আছে, দুইটা জিরো জায়গায় দুইটা জিরো রাখি দাও, ঠিক না? তো আমি এটারে এখানে বন্ধনীত ভরে দিলাম। তো বন্ধনীত ভরলে এখানে পাইবো 6000 ভাগ 15। তো 6000 ভাগ 15 কত হইব, 400টি ব্যাগ, ঠিক আছে? বুঝতে পারছি। তো এই অনুশীলনী এটা হচ্ছে শেষ প্রশ্নের সমাধান। যদি কোনো ডাউট থাকে অবশ্যই ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, কমেন্টে জানাইবা, ঠিক আছে? তো এই অনুশীলনী সহ আজকে তোমরা চ্যাপ্টার 1 আমি সমাধান করছি, কমপ্লিট শেষ হয়েছে আজকে। আগামী দিন থেকে আমরা অনুশীলনী 2.1 অর্থাৎ 2 নম্বর পার্ট আমরা শুরু করবো। পরের ভিডিওতে তোমরা পাইবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।